ভিউয়ার্সরা রয়েছে তারা আমাকে ভালো হোক বা খারাপ হোক যখন কেউ আমাকে ভিডিও করে শোনো, আমার কিছু ক্লোজ ভিউয়ার্সরা রয়েছে যারা আমাকে প্রচন্ড ভালোবাসে। কেউ আমাকে নিয়ে যখন খারাপ ভিডিও করে বা ভালো ভিডিও যাই করবে না কেন, তারা আমাকে অন্তত আপডেট দেয় যে কোনিকা এই নিয়ে তোমাকে বলা হয়েছে এই কিছু একটা বলে। তো সেরকমই আমার এক ক্লোজ ভিউয়ার্স, একজন নয় কিছু ক্লোজ ভিউয়ার্স আমাকে ভিডিওটা পাঠায় এবং আমাকে দেখতে বলে। তো তারপরে যথারীতি আমি সেখানে দেখি যে আমার চ্যানেলের নাম নেওয়া হয়েছে, এমএসএল বলা হয়েছে। তো এমএসএল নাম নেওয়া মানে হচ্ছে কনিকার নাম না, উজ্জ্বলের নাম নেওয়া, কারণ এমএসএল এর ক্রিয়েটার হচ্ছে ওনার হচ্ছে আমরা দুজন। তো সেই জায়গা থেকে আমার চ্যানেলের নাম নেওয়াটা না আমি ঠিক মেনে নিতে পারলাম না, কারণ যে মানুষটার মুখ থেকে আমার চ্যানেলের নামটা বেরিয়েছে সেই মানুষটা আমার বিশ্বাস রাখার মতো কাজ করেনি। মানে বলতে পারো আমার টোটালি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আজকে পুরোটাই করেছে। কারণ আজকে কনিকা উজ্জ্বল মানে প্রচুর মানুষের পাশে দাঁড়িয়েছে, কখনো না আমরা কারো ক্রেডিট চাইনি, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় যে কিছু ক্ষেত্রে তোমার না নিজেকেও বলার প্রয়োজন আছে, মুখ খোলার প্রয়োজন আছে। আজকের দিনে দাঁড়িয়ে সবসময় তুমি অন্যকে হেল্প করে তুমি চুপচাপ থাকবে আর সেই মানুষটাই তোমার পেছন দিক থেকে ছুরি ঘোষাবে। মানে এমন একটা পর্যায়ে আজকে আমরা পৌঁছে গেছি না, এখন একটা মানুষ আরেকটা মানুষকে হেল্প করতে গেলে 10 বার ভাবতে হয় যে ওই মানুষটার সত্যি হেল্পের ধর প্রয়োজন আছে। হেল্প করতে গেলে মানে মনে হয় যে ওকে হেল্প করবো, ও যদি পেছন দিক থেকে কিছু মানুষ এরকম ছিল দেখেছি, আমি জাস্ট হেল্প করে বেরিয়ে এসেছি, তার প্রবলেমটা সলভ করে আমি বেরিয়ে এসেছি, সে ছুরিটা নিয়ে আমার পেছনে এভাবে দাঁড়িয়ে রয়েছে, মানে সিদ্ধার মধ্যে ঠেকিয়ে দাঁড়িয়েছিল। তুই আমাকে হেল্প করবি, তোর পেছনে আকাশ করবি, সিদ্ধার মধ্যে ছুরিটা আমি ঘুষিয়ে দেবো, ঘুষিয়ে তারপরে তোর একটা ক্ষতি করে দেবো, তোর সাথে বিশ্বাসঘাতকতা করবো, তো বিশ্বাসের জায়গা রাখবো না। তো যে কথাগুলো আজকে বলতে আমি বাধ্য হচ্ছি। আমি এটা একটু জায়গায় আটকাচ্ছি। বিশ্বাসঘাতকতা এই কারণেই বলছি, কারণ একটা সম্পর্ক ছিল, কথা হতো, সেই জন্য বিশ্বাসঘাতকতা। বিশ্বাসঘাতক বলছি। যদি কিছু করে দিয়ে বেরিয়ে আসতাম, তার সাথে কন্ট্যাক্ট না থাকতো, তাহলে এতটা গায়ে লাগতো না, ঠিক আছে? বিশ্বাসঘাতকতার জায়গায় এসে পৌঁছেছে, তো এই জন্য বিশ্বাস। এবার আমি বলি, অনেক ভিউয়ার্সরা জানে না, কারণ আমরা কখনো সেভাবে জানানোর প্রয়োজন মনে করিনি। তো কি বলবো বলো, কাউকে হেল্প করে তো আমি বলবো যে আমি এই করেছি আমি সেই করেছি, ঢাকঢোল পেটানো পাবলিক আমরা নই। যদি খাতা পেন নিয়ে বসে যাই না, প্রচুর এরকম ইউটিউবার আছে, প্রচুর ক্রিয়েটার আছে যাদের চ্যানেল আমরা ফিরিয়ে দিয়েছি, আমরা হেল্প করেছি, আমরা তাদের প্রবলেম ছোট থেকে বড় অনেক প্রবলেম সলভ করেছি। তো এগুলো আমার মনে হয় আমি সবসময় একটাই কথা বলি, উপকার করে কখনো তার প্রতিদান আমরা চাই না। কিন্তু মানুষ যখন তোমার প্রতিদানের সেটা তোমার অপব্যবহার করবে, তোমার কাজটা বা তুমি যেটা দিয়েছো তার বিনিময়ে তোমাকে খারাপটা রিটার্ন করবে, তখন তোমাকে মুখ খোলা উচিত আমার মনে হয়। একটু প্রথম থেকে আমি আসি যে ভিউয়ার্সরা আমাদেরকে আজকে হয়তো নতুন দেখছো বা যারা পরে এসছো, কি বিষয় হচ্ছে সেটা অনেকেই বুঝে গেছো। তারপর আমি একটুখানি ক্লিয়ার করে তোমাদেরকে জানি। তোমরা জানো যে বেশ কয়েক বছর আগে একজনের চ্যানেল, ক্রিয়েটারের চ্যানেল ডিলিট হয়ে গেছিল, ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয়েছিল তার চ্যানেল। তো তখন সেই দিনটা ছিল সকালবেলা, তখন সে কাউকে কল করেনি, ডাইরেক্ট আমাকে আর উজ্জ্বলকে কল করেছিল। আমাকে কল করে প্রচন্ড কান্নাকাটি, বোন তোমার পায়ে পড়ি আমার চ্যানেল ফিরিয়ে দাও, না হলে আমরা না খেতে পেয়ে মারা যাবো, আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, আমার মেয়েটা না খেতে পেয়ে মারা যাবে, আমরা গলায় দড়ি দেবো, তুমি আর ভাই যদি আমাকে হেল্প না করো আমরা গলায় দড়ি দিয়ে আমরা আত্মহত্যা করবো, সুইসাইড করবো। সেই বিশ্বাস করবে না, সেই দিনটা তাদের সাথে আমরাও না খেয়ে না ঘুমিয়ে সারা দিন রাত খেটেছি। জাস্ট আমি একটা কথা বললাম, কান্না থামাও, আমরা আছি। জাস্ট একটা দিন উজ্জ্বল বললাম আমাকে একটা দিন সময় দাও। সেই দিনটা আমরা সমস্ত কিছু বন্ধ করে দুজন মানুষ তাদের পেছনে সময় দিয়েছিলাম, যাতে তারা ভালো থাকে, তাদের চ্যানেলটা রিটার্ন আসে। সেই যে কথা বলেছিলাম না, তাদের যে বাচ্চা মেয়েটা আমার মেয়েটা না খেতে পেয়ে মারা যাবে, আমার মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, আমরা ইনকাম করতে পারবো না, কোথাও একটা থেকে না ওই যে মাতৃত্ববোধ সেটা জেগে উঠেছিল। সেটা কোথাও একটা জায়গা থেকে জেগে উঠেছিল যে হ্যাঁ ওর মেয়েটাও তো আমার বাচ্চার বয়সী না, তাহলে আজকে তার কষ্ট হবে, সে না খেয়ে থাকবে, সে একটা ভালো মানে কি বলে ভালোভাবে বেড়ে উঠতে পারবে না, আসলে সব স্কুলে পড়াশোনা করতে পারবে না, ভালো খেতে পারবে না, বা তাদের চ্যানেলটা নষ্ট হয়ে গেলে তারা আবার অন্য জায়গায় চলে যাবে। তো সেগুলো বাদ দাও। তো মেইন কথা হচ্ছে যখন একটা মানুষের প্রবলেমে আমরা সাথে ছিলাম, তাদের প্রবলেমগুলো সলভ করেছি, পুরো একটা দিন খেটে তার চ্যানেলটা যখন উজ্জ্বল রিটার্ন করলো, অবশ্যই তারপরে তার থ্যাঙ্কস আমাদেরকে জানিয়েছে ভিডিও, আমরা সেটা স্বীকার করছি। তারপরে তারা থ্যাঙ্কস যখন জানালো, তারপরে আমাদেরকে বললো তোমাদের ভাই বোন তোমাদের যখন কোনো রকম প্রবলেম হবে, কোনো রকম কষ্ট হবে, কোনো রকম যাই হোক না কেন, ছোট থেকে বড় সব বিষয়ে আমরা তোমার পাশে আছি, এটুকুনি আস্থা দিচ্ছি বলেছিল সেই মানুষগুলো, ঠিক আছে? তারপরেও একটা প্রবলেম হলো তার হাজবেন্ডের চ্যানেলে, তুমি একটু এগিয়ে গেছো। হাজবেন্ডের চ্যানেলে আগে হয়েছিল, ওই চ্যানেলটা মনে হয় পরে হয়েছিল, ঠিক আছে? কারণ আমি সবার প্রথম ফার্স্ট যার চ্যানেল আমি রিটার্ন করি সেটা হচ্ছিল নিতু পৃথিবী বলে যে চ্যানেলটা ছিল, নিতুদির বলে। ওনার চ্যানেলটা ওনার ফ্যামিলির কেউ একজন হ্যাক করে ফেলেছিল, তো উনি পাচ্ছিল না কোনো রকম ভাবে, তো আমি ওনাকে পজিটিভ সব বলে দিয়েছিলাম, উনি সেইভাবে করে সেখান থেকে আমাকে মেল করা হয়, তখন মেলি মনে হয় মেলি প্রথম করা হয় যে আমি অমুক চ্যানেলের অমুক বলছি, তোমাদের সাথে কন্টাক্ট করতে চাই, আমার চ্যানেলে একটু প্রবলেম আছে। তো আমি তখন কন্টাক্ট করি এবং আমাকে মেল ক্রিয়েটারের যে চ্যানেলটা ছিল সেটা আমাকে দেওয়া হয় এবং বলে যে এই চ্যানেলটা আমার মনিটাইজ হচ্ছে না, অনেক প্রবলেম, আমি একবার মানে মনিটাইজ দুবার আমি মনিটাইজের অ্যাপ্লাই করেছি, তারপরে মনিটাইজ হয়নি। আর এটা ঠিক যে ইউটিউব থেকে যখন মনিটাইজ না হয় ওরা এক্সাক্ট রিজনটা তোমায় মেলে বলে দেয় না, তোমাকে ফাইন্ড আউট করতে হয় নিজে থেকে তোমার চ্যানেলে কি প্রবলেম, তুমি কি কন্টেন্ট দিয়েছো, কি ভিডিও করেছো। সেই মেল ক্রিয়েটারের চ্যানেলে আমার যতদূর মনে পড়ছে, আমি ভুল হতে পারি, আমার যতদূর মনে পড়ছে যে কান্ট্রি রিলেটেড কোনো ভিডিও করা ছিল, ঠিক আছে? যতদূর মনে পড়ছে, ঠিক আছে? কান্ট্রি রিলেটেড কোনো অনেক ভিডিও করা ছিল, সেগুলোর জন্য মনিটাইজেশন রিজেক্ট করছিল, যেটা আমি রিসার্চ করে বার করেছিলাম। তো আমি তাকে বলেছিলাম যে তার চ্যানেলে এইসব ভিডিওগুলো ডিলিট করে দিয়ে তুমি অন্য ভিডিও দাও। তখন সে আমাকে বলেছিল যে আমি যদি এই ভিডিওগুলো ডিলিট করি তাহলে আমার ওয়াচ টাইম কমে যাবে, তাহলে আমি কি করবো? আমি দেখো এগুলো তো যাবে, ওয়াচ টাইম কমবে, সবকিছুই হবে, তুমি আপাতত ডিলিট করো না, তুমি অন্য ভিডিও দাও, ভিডিও দিয়ে তুমি আগে ওয়াচ টাইমটা তুলে নাও, দেন তুমি গিয়ে ওই ভিডিওগুলো ডিলিট করো। তো সেরকমভাবে করে সেই প্রসিডিউর ফলো করে কাজ করে চ্যানেল মনিটাইজ হয়। তারপরে আমাকে থ্যাঙ্কস জানায়, মেল ক্রিয়েটারও থ্যাঙ্কস জানায় এবং ফিমেল ক্রিয়েটারও থ্যাঙ্কস জানায়। তারপরে আসে ফিমেল ক্রিয়েটারের প্রবলেম। হঠাৎ করে সকালবেলায় আমি বাথরুমে ছিলাম হয়তো, কারণ ওই 8টা-9টা নাগাদ আমি বাথরুমেই থাকি বেশিরভাগই। তো সেই সময় হঠাৎ করে ফোন এসছে, কনিকা ফোন রিসিভ করে, তখন সামনে থেকে কান্নার আওয়াজে ভেসে আসে যে বোন আমাকে বাঁচাও, এরকম কিছু বলেছিল। তো এরপরে তুমি বলো। তারপরে তো তোমাদেরকে বললাম কি হয়েছিল। তো তাদের দুটো চ্যানেল ঠিক করার পেছনে কিন্তু এই মানুষটার হাত রয়েছে, যেটা সে কখনো মুখ ফুটে বলেনি, কারণ ওর বিষয়ে আমি ক্রেডিট নেবো না, আমার ক্রেডিট চাই না। আজকে অনেক ক্রিয়েটার আছে, আজকে বলতে গেলে আমার খারাপ লাগছে, আর একটা কথা আমি বলবো, আজকে নাম নেবো, কয়েকজনের নাম নেবো, কারণ আছে, তার কারণ আছে নাম নেওয়ার গুলো, তো সেই জন্য নাম নেবো। আর কনিকা বলার আগে আমি আরেকটুখানি বলে দিই, আমি এটুকুনি বলেছিলাম যে সবকিছু হবে, কান্নাকাটি কোনো করার দরকার নেই। আমি 24 ঘন্টা সময় নিলাম, তোমার ও 100% কথা দিয়েছিল যে আমি তোমার একদিনের মধ্যে ফিরে তোমার কথা দিলাম। 24 ঘন্টা বলেছিলাম যে তোমার এখন ধরো 8টা বা 9টা যাই হোক, সেই সময় থেকে পরের দিন সেই সময়ের মধ্যে তোমার চ্যানেল রিটার্ন করে দেবো, আমি এটুকুনি আমি বলেছিলাম, কারণ আমি জানি যে চ্যানেলের প্রবলেমটা কি হয়েছিল। এটাও ছিল হচ্ছে একটা প্রবলেম। ইভেন সেই সময় এই ক্রিয়েটারের নাম ভাঙিয়ে আরেকজন খাওয়ার চেষ্টা করছিল, যেটা সেম চ্যানেল উড়ে গেছে, তার আধা ঘন্টার মধ্যে সেম নামে একটা চ্যানেল খুলে অন্য একজন মহিলা সে ক্রেডিটটা নেওয়ার চেষ্টা করছিল। আমি বলবো আমি একটুখানি নামটা
সুইট ফ্যামিলি ছিল। সুইটটা একটু বাংলায় কনভার্ট করে নাও। হবে হয়তো, আমি বলতে পারবো না, আমার নাম মনে থাকে না। আমার মনে আমার আছে। ডেট তারিখ আমার কিছু আমার মনে আছে। যখনই এই বড় চ্যানেলটা ডিলিট হলো, তখনই ওই সুইট ফ্যামিলি একটা চ্যানেল খুললো, চ্যানেল খুলে এর ভিডিও দেওয়া শুরু করলো। হ্যাঁ, তো এটা তো আবার বললো যে এটা আমার চ্যানেল, আমাকে সাবস্ক্রাইব করো। হ্যাঁ, এটাও আমি ফাইন্ড আউট করে তাকে বলি এবং তারপরে তাদের মধ্যে অন্য কিছু হয়েছিল সেটা বাদ দাও। তো এটা আমি ফ্রি দিই এবং তার জন্য আমাকে যথাযথ ভাবে তারা বলেছে যা বলার, থ্যাংক ইউ বলেছে, ভিডিওতে নামও নিয়েছে সবকিছু। কিন্তু তারপরেও তাদের সাথে আমাদের কানেকশন এইভাবে হয়েছিল, হয়তো ওখানে আমি কাজ করে দিয়ে সরে যেতাম, আমার কোনো অসুবিধা হতো না। এখন যেগুলো হয়েছিল সেটাও আমি বলার কোনো প্রয়োজন হতো না। কিন্তু ওই যে সম্পর্কটা বেড়ে উঠেছে, তাদের বাড়ি অব্দি যাওয়া, তাদের সাথে ডে বাই ডে কথা বলা, বাড়িতে কোনো প্রবলেম হলে সেগুলো কনিকাকে জানানো, ইভেন এরকম অনেক দেখো, কিছু। আমরা যখন ওদের প্রবলেমটা সলভ হয়ে গেল, তখন আমাদেরকে অনেকবার বলেছিল তোমরা আসো আমার বাড়িতে, একবার আসো। আমরা কিছুতে রাজি ছিলাম না। বিশ্বাস করো, হট করে না কারোর বাড়িতে যেতে ভালো লাগে না। কারণ অনেকে আছে, কিছু নেগেটিভ ভিউয়ার্স আছে যারা বলে কারোর বাড়িতে গিয়ে খেলে যে ওই তো খাওয়ার জন্য গেছে। এগুলো আমি একদম নিতে পারি না। কারণ খাই তো আমরা সবাই বাড়িতে, সবাই আমরা ভালো খাই, মন্দ খাই, ডাল খাই, ফ্যান খাই, সবাই আমরা নিজের বাড়িতেও কিন্তু খেতে পাই। কারোর বাড়িতে গেলে খাওয়ার জন্য যেতে হবে সেটা কিন্তু মিন করে না। তো এরকম আরো বিশেষ কিছু রিজন ছিল। তো আমরা ইচ্ছা করে যাইনি। তারপরে আমাদেরকে 1.5 বছর ধরে আসো ভাই বোন বলে তোমরা আসো। তারপরে অনেক রিকোয়েস্ট করার পর একটা টাইমে ডিসাইড হয় হ্যাঁ যে আমরা যাবো, কিন্তু আমরা কিন্তু অফ ক্যামেরা যাবো, আমরা ভিডিও করবো না। তো তারপরে অনেক কিছু ভাবনা চিন্তা করে তারপরে ডিসাইড করা হলো যে ঠিক আছে থাক, ব্লগিং যখন দুজনেই করি তাহলে অসুবিধা নেই, দুজনে মিলে করে নেবো। তো তারপরে তার বাড়িতে আমরা গেলাম। তারপরে একটা সুন্দর মিষ্টি সম্পর্ক হলো। তারপরে তো সেও আমাকে বলেছিল যে খাসির মাথা রান্না করে নিয়ে যেতে বলেছিল না, খাসির মাথা রান্না করে নিয়ে গেছিলাম। না সেগুলো না, দেখো এগুলো ভালোবাসার খাতিরে মানুষ করে। আমি খোটা দিচ্ছি না খাবার, আমি খাবারটা কাউকে দিই না। এগুলো ভালোবাসার জন্য একটা বোন বলে রেখেছে, একটা দিদির কাছে দিদি আবদার করেছে, ঠিক আছে। বলার কারণ হচ্ছে বোন বলে যখন ডাকা হয়েছে তখন বিশ্বাসঘাতকতা কেন করলো, আর বিশ্বাসঘাতকতা যখন করলো তখন এখন এসে আমাদের নাম নেওয়া কেন না, সেটাই তো প্রশ্ন। আর এমএসএল যার উপর কেস করেছে, এমএসএল তার নিজের সম্মানের জন্য যার সাথে ফাইট করছে, তুমি তার জন্য কান্না করছো। যখন এমএসএল এর ছোট বাচ্চাটাকে, যখন এমএসএল এর সদ্য বিধবা হওয়া মাটাকে, ইভেন যখন কণিকার সম্মান নিয়ে কথা বলা হচ্ছিল, তখন তোমাদের চোখে জল আসেনি? আমাকে আমার শাশুড়িমাকে আমার বরকে পাশে রাখো। মা যখন আমরা 15 দিন ভিডিও দিইনি, তারপরেও যখন কাজ করে আসা হয়েছে, তখন সেই মহিলা বলছিল আমার মাকে নাকি লাল শাড়ি পরিয়ে আবার বিয়ে দেওয়া হবে। আমার কণিকার ব্যাপারে বিভিন্ন রকম কথা বলা হয়েছে, সাথে তার সম্পর্ক আছে, ইভেন কৌশিকদার সাথে আমার মায়ের সম্পর্ক আছে, যে কিনা আমার দাদার মতো, আমার মায়ের কাছে তার ছেলের মতো। তার সাথে প্রত্যেকটা মানুষকে শুয়ে দেওয়া হচ্ছিল একে অন্যের সাথে। যখন আমাদের ফ্যামিলির ফিমেল ক্যারেক্টারগুলোকে একজনকে আরেকজনের সাথে শুয়ে দেওয়া হচ্ছিল, তা তো পিতৃহারা হয়েছে যারা, যে সবেমাত্র সে স্বামী হারা হয়েছে যে মানুষটা, সে এখনো স্বামী শোক কাটিয়ে উঠতে পারেনি, বিশ্বাস করতে পারেনি যে তার স্বামীটা পৃথিবীতে নেই। বিশ্বাস করতে তো মানুষের 1 মাস 2 মাস 4 মাস 6 মাস টাইম লাগে, তাই না? তো সেই মানুষটাকে যখন বলা হয়েছে লাল শাড়ি পরিয়ে তারা বিয়ে দিয়ে দেওয়া হোক, তো তাকে উঠে যাবে, বিভিন্ন রকম বাজে মন্তব্য করা হয়েছে, তাদের জন্য চোখে জল আসেনি। সেটা একটা মা, তার জন্য চোখে জল আসেনি, এক ফোঁটাও জল আসেনি তার জন্য চোখে। এই তো বোন, এই যে বোন বুক ফাটিয়ে বলেছিল না, বোনকে গলায় জড়িয়ে ধরে, বোন তুমি আমার কত বড় উপকার করেছো, তোমরা হচ্ছে আমাদের অন্নদাতা বলেছিলে না তখন? কোথায় গেলে? বোনের জন্য চোখে জল এসেছিল যখন বোনটাকে সোশ্যাল মিডিয়ায় ওপেন প্ল্যাটফর্মে বোনটাকে উলঙ্গ করা হচ্ছিল, তখন কোথায় ছিলে? কোথায় ছিল তোমাদের চোখে জল? কে করছিল? সোনা দিদি, যার জন্য তোমার চোখে জল ঝরেছে। সে তখন আমার বুকটা ফেটে যাচ্ছিল আমার সন্তানটার জন্য, আমার ফ্যামিলিটার জন্য। আমার জীবনের উদ্দেশ্য কিছু না তো, আমি যে কাটতে চাই না, সরি। আমার ফ্যামিলিটাকে একটাই উদ্দেশ্য ছিল যে আমার পরিবারটাকে আমি খাইয়ে পড়িয়ে সোশ্যাল মিডিয়ায় যেটুকু ইনকাম করে আমি ভালো রাখবো, ব্যাস। আমার জীবনে জাস্ট একটাই লক্ষ্য ছিল। আমি আর এক্সট্রা কিছু চাইনি। সেটাই এই মানুষগুলো আমাকে হতে দেয়নি, আমাকে পিছিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। তখন কোথায় ছিল তোমাদের কষ্টগুলো? ওই বোনটার জন্য তখন তোমাদের কষ্ট হয়নি এক ফোঁটাও? আজকে ওই মুখে এমএসএল কি করে সেই নামটা আসে? তারপর আবার বলছে যখন এমএসএল এর কেসে যখন জর্জরিত ছিল সেই সময় আমার কষ্ট হয়েছে। আমার জন্য নয়, তার জন্য মানে এমএসএল কে নগ্ন করা হলো, এমএসএল এর পুরো ফ্যামিলিকে বেঁচে খাওয়া হলো, ইভেন এমএসএল এর বাবা মারা গেছে, সে তাকে পর্যন্ত বলা হচ্ছে যে আমরা তাকে মেরে ফেলেছি। হ্যাঁ, মানে আমরা ভিডিও করছি না 15 দিন, আমরা ভিডিও বন্ধ। অ্যাকচুয়ালি প্রবলেমটা কি বলো তো উজ্জ্বল? যত তুমি ভাই বলো বোন বলো, তুমি ভাই উপকার নাও, এটা হচ্ছে পৃথিবীর নিয়ম। তুমি উপকার নাও, পেছন দিক থেকে ছুরি ঘোষাও, ভাই তাকে জর্জরিত করো। আজকে আমার চ্যানেল চলে গেলে তো কি হতো? কি হবে? আমার চ্যানেল চলে গেলে চলে যাওয়া মানে হচ্ছে একটা কম্পিটিটর চলে যাও, ভাই তুই চলে যা, তুই চলে যা মানে তো চ্যানেল চলে যাও, আমার একটা প্রতিদ্বন্দ্বী কমে যাবে, আমি রিল্যাক্স আমার মতো কাজ করতে পারবো। এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম, এটাই সবাই জানে। কিন্তু বিশ্বাস করো কণিকা সেটা কখনো পারলো না। মানুষের সাথে আমি কথা দিয়েছি মানে আমার কথা তো কথা। আমি যাকে ভালোবাসবো, যাকে আমি সম্মান করবো, আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তার প্রতি আমার সম্মান থাকবে, যদি সে বিশ্বাসঘাতকতা বেইমানি না করে। এইটুকু আমি বলবো। আমার ভালোবাসা রিয়েল থাকে, ফেক থাকে না কিছু আমাদের। এই জন্যই আমরা মানুষের কাছে খারাপ। এই জন্য আমরা কারোর সাথে মানে ভালো হতে পারি না, কারণ মানুষ আমাদের ইউজ করতে চায়। কেউ একটা আমাদের সাথে মিশে ফেলো না, মানে অচেনা কেউ শুট করে মিশলো, সেই তার মানে ফায়দা লুটতে চায়। এত বড় ক্রিয়েটার, তাহলে এর থেকে এটা করা যায়, এর থেকে এটা নেওয়া যায়, মানে এরকম হচ্ছে ব্যাপার। এছাড়াও শুধু এটা নয়, এছাড়াও আরো অন্যভাবে যতটা ইউজ করা যায় ততটা চেষ্টা করি, কিন্তু আমরা সেভাবে পারি না। কারোর হাতের পুতুল হয়ে যেতে আমরা পারি না, সেই জন্য আমরা মানুষের কাছে খারাপ হয়ে যাই খুব তাড়াতাড়ি। তো এটা হচ্ছে প্রবলেম। আমি বিশেষ করে এদেরকে নিয়ে আমাদের কণিকার বলার বা আমার বলার কোনো ইচ্ছা ছিল না। শুধু এই মুখ থেকে এমএসএল নামটা আমি শুনতে চাই না, সেই জন্য। কারণ ওই বিশ্বাসঘাতকতার মুখে এমএসএল নামটা নেওয়া ভালো লাগে না, কারণ এই এমএসএল নামটা ক্রিয়েট করেছে উজ্জ্বল কণিকা। বিশ্বাস করো অনেক কষ্টেই চ্যানেলটা আমার ক্রিয়েট করা, তিল করে অনেক মানুষের পরিশ্রম, অনেক মানুষের ভালোবাসা এর পেছনে লুকিয়ে রয়েছে। কোনো বেইমানের নাম মুখে আমার এই চ্যানেলের নাম আমি চাই না। আর এটা আমার ফার্স্ট এন্ড লাস্ট টপিক। এই সম্পর্কে কথা বলা আমি কোনোদিন না এইসব ক্রিয়েটারকে নিয়ে কথা বলেছি, এই সম্পর্কে না আমি বলবো এরপর থেকে। আর আমি এটাই চাইবো যে আমার চ্যানেলের নামটা অন্তত এদের মুখে আমি শুনতে চাই না। আমি এটা বারণ করার জন্য আজকে ভিডিওটা করলাম। আর কিছু মানুষের জানা উচিত যে কি হয়েছে, কি করছে। সবসময় কোনো কথা চুপ করে থাকা মানে এই তো, এরা তো কিছু বলে না, তাহলে হয়তো ঠিক আছে, যা খুশি বলা যায়, পেশা যায়। কিন্তু মুখটা খোলা উচিত ছিল আমাদের সেই তবে থেকে, শুধুমাত্র সম্মানের জন্য। আজকে দেখো, আজকে আমরা মুখ খুলিনি, আজকে আমরা কিছু বলিনি, এই জন্য আজকে আমাদের কেসটা যেটা চলছে সেটা এতটা স্ট্রং। আমরা একটা ভালো জায়গায় আছি, আমাদের কেসের ভালো একটা ফল আসবে, সেটাও আমরা জানি। এই জন্যই আমরা চুপ করে আছি, এই জন্যই আমাদের সবকিছু ভালো জায়গায় আছে। আর একটা ঘটনা বলি, মানে আমরা মানে সত্যি কথা বলতে কি বলবো, যে মানে সবার জন্য আমরা ফাইট করি, কিন্তু যেটা আমাদের জন্য আমরা কখনো কারো থেকে পাইনি। আজকে যার সম্পর্কে বলা হচ্ছে বা যে আমাদের চ্যানেলের আমাদের নাম নিয়েছে, একটা সময় তোমরা জানবে যে একটা চ্যানেল ছিল, এখন আজকে আমি বলতে পারবো না কারণ আমি দেখি না আর আমার সামনে আসেও না। তার চ্যানেলের পুরোটা নাম না বললাম, কিছুটা বলবো, অন্দরমহল বলে একটা চ্যানেল ছিল। সেই চ্যানেলে জানো আমাদের নিয়ে একসময় নেগেটিভ ভিডিও প্রচন্ড পরিমাণে করা হয়েছিল, উজ্জ্বলকে অনেক বাজে কথা বলেছিল। তো তার একটা সময় এসে কিছুদিন পর সে রিয়েলাইজ করে যে হ্যাঁ সে ভুল করেছে, আমাদের নিয়ে যেসব ভিডিও করেছে তার এগুলো বানানো উচিত হয়নি, তার এবার আমাদের কাছে ক্ষমা চাইতে হবে। এবার যখন সে আমাদের জন্য রিয়েলাইজ করলো যে হ্যাঁ আমাদের কাছে ক্ষমা চাইতে হবে, সেই মুহূর্তে কিন্তু এই যে যার উদ্দেশ্যে কথা হচ্ছে, এই মহিলাটাকে নিয়েও কিন্তু কথা হয়েছিল প্রচন্ড, তাদের ফ্যামিলিকে নিয়ে। হ্যাঁ ম্যাডাম আর কিছু বলে প্রচন্ড বাজে ভিডিও সে অন্দরমহল করেছিল। যখন আমার কাছে মেসেঞ্জারে সে মেসেজ করে যা ভুল হয়ে গেছে, ক্ষমা চাই বা কিছু, তোমার সাথে কথা আছে, ওর সাথে কথা হয়, অন্দরমহলের সাথে আমাদের কথা হয়, আমাদেরকে ফোন কল করেছিল। তো তারপর কল করে আমাদের সাথে যখন কথা হয়, সে আমাদের কাছে যখন সরি চাই যে যা করেছি ভুল করেছি, দিদি মনে করে ক্ষমা করে দিও, আমি বুঝতে পারি না বুঝে করে ফেলেছি। তো তখন আমি নিজের কথা না ভেবে না, আমি তার জন্য ফাইট করেছিলাম যে তুমি আজকে ওকে এগুলো কি করে বলছো। আমি তার প্রতি বলেছি
বলেছি, আমাদের কথা আমরা যতটা বলার বলেছি, তারপরে তার জন্য আমরা বলেছি, তার জন্য আমরা লড়াই করেছি। এবং সেই ক্রিয়েটার সে নিজেও তার ভিডিওতে বলেছে, মানে সেই অন্দরমহল তার নিজের ভিডিওতে বলেছে যে বড় বড় ক্রিয়েটারদের মধ্যে সবার মধ্যে এতটাই ভালোবাসা যে একজনের কাছে ক্ষমা চাইতে গেলে আরেকজন মানে একজনের কাছে ক্ষমা চাইতে যাচ্ছি তার জন্য, কিন্তু সে নিজের কথা না ভেবে আরেকজনের জন্য ফাইট করছে আমার সাথে। সে তার ভিডিওতে এটা মেনশন করেছিল, তো তার জন্য ফাইট কিন্তু আমিও করেছিলাম, কারণ তাকে নিয়ে বলা হয়েছিল। তো এটা হচ্ছে উজ্জ্বল ভূমিকা। নিজেদের তো ভাবে, কিন্তু তার আগে অনেকটা ভাবে। তারা এই ব্যাপারটা সম্পূর্ণটা রীতি জানে, কারণ রীতি সেই সময় ছিল আমাদের সাথে ছিল। এবার কখনো আমরা নিজেরা দাবি করি, কারণ আমরা প্রয়োজন মনে করি, কারণ যে বলেছে সে নিজেই তার ভিডিওতে স্বীকার করে দিয়েছে যে সে আমার কাছে সরি চাইতে এসেছে, অথচ সে নিজেরটা না ভেবে সে অন্য জন্য আমার সাথে ফাইট করছে, আমার সাথে ঝগড়া করছে। তুমি ওকে কেন? তাদের পরে যদি কেউ থাকে সেটা হচ্ছে রমাদি রিমিদি, কারণ বিশ্বাস করো এই দুটো মানুষ ছিল বলে আমরা আজকে এখানে আছি। সিরিয়াসলি এরা আমাদের জন্য প্রচুরভাবে ফাইট করছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর আমি কথা বলবো, সাপোর্ট করার মতো আরো অনেক মানুষ আছে, তারা হয়তো কোনোদিন এখানে আসেনি বা কোনোদিন তারা নাম শুনতে চায় না ভিডিওর মাধ্যমে, কারণ তারা ক্রেডিট চায় না, তারা আমাদের ভালোবাসে। অনেক মানুষ আছে পার্সোনালি, তারা আমাদের সবসময় ভালো চায়। অনেক ভিউয়ার্স আছে। সরি, ভিডিওটা একটু স্টপ করতে হয়েছিল কারণ আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিল। একটু সরে থাকবে, কারণ ভুল বোঝানোর এবং ভুল কথা বলার মানুষের অনেক অভাব নেই। তো কিছু করার হলে আগে চলে যাও সুপ্রিম কোর্ট ওয়েবসাইটে, আর দিল্লি সাকেত কোর্ট ওয়েবসাইটে গিয়ে উজ্জ্বল রায়ের নাম সার্চ করে নাও, পেয়ে যাবে। দেখো ওখানে দুটো নাম আসবে, একটা আমার আর একটা যার নামে কেস করা হয়েছে তার। তো যদি কেস ভ্যালিড না থাকে, কেসের যদি সত্যতা না থাকে, তাহলে দুটো ওয়েবসাইটে কি করছে, সিভিল সুটগুলো, একটা সিভিল সুট, একটা ট্রান্সফার পিটিশন আর একটা ক্রিমিনাল সুট করা হয়েছে। তো ওগুলো কি করছে? সেটাই তো কথা, তাই না? তাই ইয়ার কি অন্য জায়গায় মারবে, ইয়ার কি এখানে মারলে হয়তো সেটা হবে না, কারণ আমাদের কাছে যথেষ্ট নলেজ আছে, যথেষ্ট প্রমাণও আছে, তাই না? এমনি তো নয়, প্রমাণ দিয়ে তারপরে মানুষকে সেই কথাগুলো আমরা বলছি, এমনি তো বলছি না। আরেকটা আপডেট তোমাদেরকে দিয়ে দিই। রমাদি রিমিদি যেই আমাদের কাছে আরো কিছু কাজ তো করছে, সেটা তোমরা হয়তো জানো। তো সেগুলোর আপডেট উইথ প্রুফ তোমাদেরকে সময় মতো দিয়ে দেবো। তো এই ছিল আমাদের আজকের মূল বিষয়। কিছু কথা ক্লিয়ার করার ভীষণভাবে প্রয়োজন ছিল। আর আজকে জানি আজকের কথাগুলো কিছু মানুষের অত্যন্ত তিক্ত তেতো মনে হবে, কিছু মানুষের হজম হবে না। তো তার জন্য আমার সত্যি কিছু করার নেই, কিন্তু যারা আমাকে প্রকৃত অর্থে ভালোবাসে তারা আজকে কি বলেছে কণিকা উজ্জ্বল সেটা অবশ্যই জানবে, বা আমি বলার আমার কথাগুলো শুনে তারা বুঝতে পারবে যে হ্যাঁ কণিকা তুমি এটা ঠিক বলেছো। তবে যেটা বলার মনে করি পরিষ্কার মুখের উপর বলাটা ভালো। আমি এখন পরিষ্কার মুখের উপর সবাই বলি, অনেক চুপ করেছি, এখন আমি বলি। আমরা চুপ ছিলাম, দেখেছি ভেবেছি যে চুপ থাকলে হয়তো কিছু জিনিস চুপ হয়ে যাবে, কিন্তু না চুপ থাকলে আরো বেশি বাড়ে। চুপ থাকলে কিছু হয় না ভাই, চুপ থাকলে কিছু হয় না। আজকে দিনের পর দিন আমাকে পেশা হচ্ছে কিসের জন্য? কারণ শুধু পেশা হয়নি, আমি এটা আরেকটু বলি, শুধু পেশা হয়নি। যখন অনেকগুলো ক্রিয়েটরকে বলেছিলাম একসাথে আসো, আমরা টুইটার অ্যাকাউন্ট খুলে এর যথাযথ কাজ করি, তখন কেউ আসেনি। আমি একটু ভালো করে বলি, যখন আমার সাথে আমার কিছু কলিগ, এরা হচ্ছে সকল কলিগ, ঠিক আছে, সকল কিছু কলিগকে আমি যখন বলেছিলাম যে সবাই মিলে তাহলে আসো, আমরা সবাই টুইটার সবাই সবার ভিউয়ার্সদেরকে বলে টুইটার অ্যাকাউন্ট খুলে সেখানে টুইট করে অন্যায় বিরুদ্ধে আমরা সবাই প্রতিবাদ করি। সেটা আজকে নয়, অনেক দিন আগের কথা বলছি আমি। বিশ্বাস করো, পাশে আছি, সাথে আছি, পেছনে আছি, আগে আছি বলে আজ বলবো কাল বলবো কেউ দাঁড়ায়নি, কেউ কোনো ভাই বোন কোনো দিদি কেউ পাশে ছিল না, কণিকা উজ্জ্বলের কেউ ছিল না পাশে। তাও আমরা কোনো একটা প্রতিবাদ করিনি, কোনো একটা ক্রেডিট চাইনি, কোনো কিছু চাইনি কোনোদিনও। কিন্তু আজকে আমি এই জিনিসগুলো মেনে নিতে পারিনি। ওই যে মুখটা থেকে আমার চ্যানেল, আমার নামটা আমি শুনতে পারিনি, আমি হজম করতে পারছি না। আমি কালকে শুনেছি সারা রাত আমি হজম করতে পারিনি। আমি পারি শুধু এটা নয় যে আসেনি ভালো কথা, তারা হয়তো ভেবেছে ওখানে গিয়ে লাভ কি আছে, আসেনি। কিন্তু তাদের প্রত্যেকটা চ্যানেলের কমিউনিটিতে আমরা যার নামে কেস করেছি তাকে তোলা হয়েছে। কেন? কারণ আজকে ওর বাচ্চাকে বলছে, কালকে আমার বাচ্চাকে বলবে, সেগুলো তো আমরা সহ্য করতে পারবো না। ওই জন্য কমিউনিটি দিয়ে তারা সেফ হয়ে গেছে। পারবো না, বিশ্বাস করো, অন্যায়কে প্রশ্রয় দিতে পারবো না, অন্যায়কে প্রশ্রয় দিতে পারবো না তোমাদের মতো। তোমরা এই যে কথা আছে না একটা ভাই, আমি ওই গাছের নিচের দিকে ফলো খাবো, ওর দিকে ফলো খাবো, তো এটা হচ্ছে তোমরা। সেই জিনিসটা আমরা পারবো না, যেটা করিনি সেটা সেভাবে। আমরা ইউটিউবে নোংরামি করতে আসিনি, আমাদের একটা সুস্থ স্বাভাবিক জীবন। কত মানুষকে বলেছি, আমার স্বামীর কোনো ট্রিটমেন্ট, এমনকি আমার সহ ক্রিয়েটার সে এসে বলেছিল ডাক্তার দেখানোর পরে তুমি তোমার স্বামীকে কেন ট্রিটমেন্ট করো না, ওই জন্য তোমাকে কথা শুনতে হয় ওর কাছ থেকে। সহ ক্রিয়েটার তার আমি বলে দিচ্ছি, আমি তো হিন্দি দিচ্ছি তাকে, তার ওই একটু গ্রামের দিকে বাড়ি, ঠিক আছে, তার একটু গ্রামের দিকে বাড়ি, 2 লাখ সাবস্ক্রাইবার হবে হয়তো, তার একটু গ্রামের দিকে বাড়ি। তো এটা হচ্ছে অনেক জিনিস, আমি শুধু অর্ধেকটা ক্লিয়ার করে গেলাম। এখন এরকম অনেক জিনিস আছে, প্রচুর কিছু বলার আছে। আমি বলি না, আমি একটা মানুষের নাম ধরে আমি অনেক কিছু বলতে চাই, আমার মনে অনেক কিছু আছে। প্রত্যেকটা মানুষের আঘাত না আমার মনে রয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা। এমনকি একজন কাছ থেকে আমরা যথারীতি আমাদেরকে গালিগালাজ করেছিল তোদের কেন না, কারণটা বলে দিই কেন। আমরা প্রমোশন ভিডিও করেছিলাম বলে, আমরা প্রমোশন ভিডিও করেছি, আরেকটা কারণ ছিল, সেটা করা হয়েছিল, প্লাস আরেকটা কারণ ছিল। তারপরে তাদেরকে আমরা এই সম্মানের জায়গায় বসিয়েছিলাম। কোনদিন তার নামে খারাপ আজ অবধি বলিনি, আজকে বাধ্য বলতে হচ্ছে, কারণ যখন সেই মানুষগুলো চুপ করে থাকে, যখন এরকম সেই ক্রিয়েটারগুলো চুপ করে থাকে, কোনো কিছু বলে না, তখন গিয়ে নিজেদেরকে মুখ খুলতে হয়। এই জন্য সত্যি মানে বলবো, সব বলবো। যখন আমাদেরকে গালাগাল দেওয়ার জন্য টাকা দিয়ে লোক পোষা হচ্ছিল, সেগুলো আমরা জানি, আমাদের কাছে সেগুলোর প্রমাণ আছে। তো সেই প্রমাণগুলো দেবো, যখন পুরো কমপ্লিট হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে, তখন গিয়ে প্রমাণ সমেত বললাম না, আগে অনেক বলেছি যে বলার অনেক কিছু আছে। প্রশ্নগুলো তোমাদেরকে করতে বলবো, আমরা করবো না, আমরা শুধু তোমাদেরকে দিয়ে তাদের তাদের বাচ্চাদেরকে অ্যাটাক করা হচ্ছে। তারা যখন এসে আমাদেরকে সাপোর্ট করেনি, যখন ভেবেছিল সরে থাকবো, কেন নিজেদেরকে ঝামেলায় ফেলবো, আজকে তারা অটোমেটিক ঝামেলায় পড়েছে। না ঝামেলা ফেলা তো পরের কথা, ঝামেলা ফেলবো না সেটা তো ভেবেওছে, আবার তারা মজাও নিয়েছে, এটা আমি জানি। তো এখন সেই মজাগুলো নিজেদের উপর হচ্ছে, কেমন লাগছে, এটাই হচ্ছে কথা। তো চলো, অনেক কিছু বললাম। ফার্স্ট অফ অল যেটা বললাম সেটা বলে দিয়েছে কণিকা। সেকেন্ড, ভুল ইনফরমেশন থেকে দূরে থাকবে। ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে চেক করে নেবে, সুপ্রিম কোর্ট এবং দিল্লি সাকেত কোর্ট পেয়ে যাবে। বাকি আর কিছু ইনফরমেশন দেওয়ার হলে আমরা অবশ্যই লাইভ করে জানাবো। কিছু আপডেট দেওয়ার হলে সেগুলো কমিউনিটিতে জানিয়ে দেবো। ভালো কিছু হলে সেটাও তোমরা জানতে পারবে, আর যা হবে সেটাই তোমরা জানতে পারবে। লাস্ট একটা জিনিস, আমরা জানি আমরা আমাদের কেসে জিতবো, আমাদের কেসটা অনেক ভালো জায়গায় আছে, আর আমাদের স্ট্রং ভাবে প্রচুর স্ট্রং আছে। শুধু লাস্ট এটুকুনি, যারা বলছিলে যে আমরা হতাশা হয়ে যাচ্ছি, ভেঙে পড়ছি, এটুকুনি বলবো, দেখো পুলিশ, থানা, কোর্ট, কেস এগুলো আমাদের হাতে নয়। এগুলো একদিনের কাজ, টাইম পাবো, ওখান থেকে ডেট পাবো, সেই ডেটে কাজ হবে, সেই ডেট চলে গেলে আরেকটা ডেট পড়বে, তো এগুলো টাইম টেকিং প্রসেস। আমরা যেটাই করছি পুরো প্রপার আইন মেনে, প্রপার নিয়ম মেনে সবকিছু আমাদের কাজে হচ্ছে, টাইম তো লাগবেই ভাই। তো টাইম লাগবে, কোনো জিনিস তাড়াতাড়ি হয় না। আর যারা হতাশ হচ্ছে তাদেরকে শুধু এটুকুনি বলার, ধৈর্য ধরো, ফল পাবে। ওই কথা আছে, সবার ফল মিটা হতে হয়। তো সেটা আরেকটা আমি কথা বলে যেতে চাই যাওয়ার আগে, সেটা হচ্ছে দেখো, ভিউজ পাওয়ার জন্য না এক্সট্রা করে বা কোনো এই যে ভিউজ পাওয়ার জন্য যে আমাকে একটা খারাপ কাজ করতে হবে, সেটা যেন কখনো তোমাদের কণিকা করেনি। আমি ভগবানকে একটা কথা বলি যে আমি জানি আমাকে সারা জীবন খাটতে হবে, সারা জীবন কষ্ট করতে হবে, আমাকে তুমি খাটাও, কষ্ট দাও, কিন্তু আমাকে ধৈর্য শক্তি দিও। তারপরেও যেটা বলতে, হ্যাঁ হয়তো ইউটিউবটা আমার মানুষের কারণে আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কাজ আমাদের চলছে যার জন্য, কিন্তু নোংরামি করতে আসেনি। বিশ্বাস করো, ভগবান আমাকে যেদিক থেকে যেটুকুনি দিচ্ছে
করছি, আমি চাই ভগবান তুমি আমাকে নতুন নতুন রাস্তা খুলে দাও যাতে আমি বাঁচতে পারি মানুষগুলোকে নিয়ে। আমি খেটে খাবো, আমি কষ্ট করবো, দিনরাত পরিশ্রম করবো, যেটা আমি করছি। কিন্তু আমি অন্যায়, খারাপ কাজ বা নোংরামি এগুলো আমি করতে পারবো না। আমি যেখানে আছি আমার পরিবার, আমি স্বামী সন্তান নিয়ে আমি সুখে আছি। ও হাতে পায়ে ভগবান যেটুকুনি সুস্থ রেখেছে আমাদেরকে এটুকুনি সুস্থ রাখুক, ভালো রাখুক। আমি যেন সবাইকে খাইয়ে পরিয়ে একটু ভালো